নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আবার কাঞ্চনজঙ্ঘায় রেল দুর্ঘটনা, আবার মৃত্যু। রেল দুর্ঘটনা হলেই যে জিনিসটা অবধারিতভাবে উঠে আসে সেটা হচ্ছে বিরোধীরা একযোগে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সবাই মিলে বলতে থাকেন যে এর মধ্যে রেলমন্ত্রী ব্যর্থ, যাত্রী সুরক্ষা দিতে ব্যর্থ, অতএব ওনাকে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। ইতিমধ্যেই যে রেলগাড়ি যে পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে সেই রেলমন্ত্রী কেন দায় নেবেন না, অলরেডি সেটা নিয়ে চাপানুতো শুরু হয়ে গেছে। কেউ ছাড়বার পাত্র নয়। রাহুল গান্ধী থেকে আরজেডি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে আক্রমণ করছে অশ্বিনী বৈষ্ণবকে, কেউ আক্রমণ করছে প্রধানমন্ত্রীকে। রাহুল গান্ধী তো সরাসরি প্রধানমন্ত্রীকেই তাক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রেল এখন শ্রীহীন। উনি যে কবচ সিস্টেম, যেটা সুরক্ষা কবচ বা রক্ষা কবচ, যেটা চালু করার কথা বলেছিলেন, এখনও কেন চালু হয়নি, ফলে নানা রকম। কিন্তু আসল যে জিনিস সেটা হচ্ছে অশ্বিনী বৈষ্ণব কেন পদত্যাগ করবেন না। সবে উনি তৃতীয়বার ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী, উনি আবার রেলমন্ত্রী হয়েছেন, এর মধ্যেই ওনার পদত্যাগের দাবি উঠে গেছে। ফলে এইসব ঘটনা তো আপনাদের সবাই জানা। আমি আজকে আপনাদের চলুন একটা গল্প বলি। গল্প কথাটা খুব একটা ভালো শোনায় না, কারণ এটা একটা সত্য ঘটনা। কিন্তু এখনকার দিনে বর্তমান রাজনীতি মানে তো এখন একটা পেশা। এই পেশার সময় এই সত্য ঘটনাটাকে গল্প বলেই মনে হয়। এই ঘটনাটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর। লাল বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী থাকার সময় রেল দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন, এবং তারপর সেই পদত্যাগ ঘিরে অজস্র জলঘোলা হয়। সাংসদেরা তার পদত্যাগ, প্রায় 30 জন সাংসদ লাল বাহাদুর শাস্ত্রী কেন পদত্যাগ করবেন তার বিরোধিতা করেন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তিনি ডায়লেমায় পড়ে যান। ফলে চলুন আমরা পুরো সেই ঘটনাটাকে ফিরে দেখি। কিন্তু ওনার পদত্যাগ একটা গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে গেছে ভারতীয় রাজনীতিতে। এখন রাজনীতি মানে নীতি নৈতিকতাহীন রাজনীতি বলা হয়। তো যিনি নীতির প্রশ্নে যখনই কোনো দুর্ঘটনা হয় তখনই কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর সেই দায় নিয়ে পদত্যাগের কথাটা কিন্তু সবার মুখে উঠে আসে। চলুন আমরা ঘটনাটা ফিরে দেখি। সেটা ছিল আগস্ট 1956 সাল। মেহবুবনগর, অন্ধ্রে একটি রেল দুর্ঘটনা হয়। সেখানে 112 জন মারা গেছিল। লাল বাহাদুর শাস্ত্রী তখনকার তৎকালীন রেলমন্ত্রী, তিনি দায় নেন এবং তিনি পদত্যাগ করেন। পিএমের কাছে দিয়ে যান। পিএম ছিলেন তখন জওহরলাল নেহেরু। আবার বলেন না, এখন তিনি রেজিগনেশনটা নেবেন না। উনি পত্রপাঠ সেটা লাল বাহাদুর শাস্ত্রীকে ফেরত পাঠিয়ে দেন। তারপরে বেশি দিনও যায়নি, ফিউ মান্থস লেটার আবার নভেম্বর 1956 সালে আরেকটা অ্যাক্সিডেন্ট হলো। সেটা হচ্ছে তামিলনাড়ুতে। এবার সেই ট্র্যাজেডিতে প্রায় 144 জন মারা গেল। কিন্তু এবার আর লাল বাহাদুর শাস্ত্রী কোনো দেরি করেনি। প্রম্পটলি উনি নেহেরুকে গিয়ে রেজিগনেশনটা দিলেন এবং এটা আর্লি যাতে উনি অ্যাকসেপ্ট করেন সেই প্লি উনি জানালেন। তো সেকেন্ড রেজিগনেশন, এটা একটা নেশন ওয়াইড অ্যাটেনশন পেল। মাত্র কয়েক মাসের মধ্যে আবার দ্বিতীয়বার রেজিগনেশন। দ্য পায়োনিয়ার, যা এডিটোরিয়াল, যেটা 26শে নভেম্বর 1956 সুন যে তামিলনাড়ু অ্যাক্সিডেন্ট তাখানে লিখেছিল, সেটা আমি একটু পড়ে দিচ্ছি। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন ইন দ্য বেস্ট রেগুলেটেড রেলওয়েজ, বাট দেন অ্যাক্সিডেন্ট অট টু বি এক্সেপশন রাদার দেন দ্য রুল, হোয়াইল মেকিং আউট কেস ফর গ্রেটার সেফটি মেজার। ফলে অ্যাক্সিডেন্টটাকে তারা যেটা বলেছিল এটা এক্সেপশন, অ্যাক্সিডেন্ট হতেই পারে। ফলে শাস্ত্রী কেন পদত্যাগ করবেন যে এর দায় নিয়ে? নেহেরু বিশাল একটা ডায়লেমায় পড়ে যান। তিনি লোকসভায় বলেন এটা তার পক্ষে খুব কঠিন সিদ্ধান্ত, এবং কেন নেহেরু যেটা উনি কিছুতেই মানতে পারছিলেন না যে কেন লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করবেন। তখন নেহেরু বলেছিলেন তিনি রেজিগনেশনটা কেন অ্যাকসেপ্ট করছেন, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল প্রপার্টির কারণে।
সেটার জন্যই উনি রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছেন। কিন্তু ওনার মন চাইছিল না যে ওনার একটা এত সৎ কলিগ যাতে রেজিগনেশনটা না দেন। তো সেখানে দাঁড়িয়ে নেহেরু যেটা বলেছিলেন যে সেখানে সেইটা আমি বলছি, নেহেরু এই কনস্টিটিউশনাল প্রপার্টির কথা যেটা বলেছিলেন, সেখানে দাঁড়িয়ে নেহেরুর যেটা আর কি কথা ছিল সেই কথাটা আপনাদের আমি বলছি। On receipt of this letter, I talked to him also last night when I saw the great distress of his mind and the burden he was carrying. Afterwards, I thought of it again and come to the conclusion that it would be better for me to advise the President to accept his resignation, not because I hold the railway ministerial responsible, obviously not, and I have also spoken in high terms of his work and joint work we have done together. ফলে no man can wish for a better colleague in any other undertaking. A man of highest integrity, loyalty, devoted to the ideal. ফলে a man of hard work. We can expect no better. It is because he is such a conscience and he deeply, whenever there is any falling in the responsibility entrusted to his charge. এবার নেহেরু যখন এটা রাষ্ট্রপতির কাছে পাঠালেন, তখনও কিন্তু 30 জন যারা এমপি সেটা তারা কোনো সময় চাননি যে শাস্ত্রী চলে যাক। তাদের ভিউ ছিল যে শাস্ত্রী কেন রেজিগনেশন দেবেন, এই দায় তো যারা রেল আর কি বোর্ডে আছেন তাদের এই দায় নেওয়া উচিত, একজন জনপ্রতিনিধি কেন তার দায় নেবেন। তাই কিন্তু শাস্ত্রী কিন্তু সেই কথা শোনেননি। এবার এই পদত্যাগের পর দ্য পায়োনিয়ার কিন্তু পিএমের প্রচণ্ড হারে সমালোচনা করেছিল, যেহেতু নেহেরু রেজিগনেশন অ্যাকসেপ্ট করে নিয়েছিল। 1956 সালের 28শে নভেম্বর তখন পায়োনিয়ার যে এডিটোরিয়াল ছাপে বা লিখেছিল, while making a distinction between self-immolation and harakiri in the strong words, Nehru's conduct is making a martyr out of exceptionally and hard-working colleague wholly unwarranted. ফলে এটা কিন্তু কোনো সময় চায়নি। যে আজকে দেখুন, আজকে সত্যিই তো আমি যেটা প্রথমে বলেছিলাম কেন গল্প মনে হয়, আজকের সময় দাঁড়িয়ে যে আমরা ভাবতেই পারি না বা চিন্তা করার বাইরে কেউ দায় নিয়ে পদত্যাগ করতে পারে, এবং তার জন্য অন্যান্য সাংসদেরা, আজকে দেখুন অন্য সাংসদেরা চাইছে, কিন্তু সেই সময় কিন্তু অন্য সাংসদেরা বাধা দিয়েছিল। ফলে আজকে যখনই আজকে আমাদের রাজনীতিতে নীতির কথা ওঠে, নীতির কথা নিয়ে পদত্যাগের কথা ওঠে, তখন কিন্তু বারবার করে লাল বাহাদুর শাস্ত্রীর এই ঘটনাটা আমাদের সবার সামনে চোখ খুলে দেয় যে একজন মানুষ, এরা তো সেবা করতে এসেছিলেন, এরা রাজনীতিটা সমাজ সংস্কারের চোখে দেখেছিলেন, এরা রাজনীতিটাকে পেশা করতে চাননি, এরা মানুষের জনকল্যাণ করতে চেয়েছিলেন। তাই জন্য এদের কাছে পথটা কোনো বহু ছিল না, যে কোনো সময় চেয়ারটা একবার বসলেই সেটা ফেভিকলের মতো তারা চিপকে যেতেন না, তারা চেয়ারটা জনগণের কল্যাণের জন্যই ব্যবহার করতেন। পরবর্তীকালে অবশ্য নীতিশ কুমারও রেলমন্ত্রীর পদ থেকে গাইসাল রেল দুর্ঘটনার পর উনি কিন্তু পদত্যাগ করেছিলেন। তো ফলে আমি এই যে ধরুন চাপানুতর এ চলবে, অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ নিয়ে কিছুদিন পর সংসদের অধিবেশন শুরু হবে, ফলে আবার এটা চলবে তাদের মতো করে, যেমন বিরোধীরা যুক্তি শানাবে, সরকারও তাদের মতো করে লজিক দেবে, কিন্তু বারবার করেই যেটা উঠে আসবে সেটা লাল বাহাদুর শাস্ত্রীর নাম। ফলে যারা নীতির রাজনীতি করেন, যারা নৈতিকতার রাজনীতির ওপর আস্থা রাখেন, তাদের কাছে লাল বাহাদুর নাম উজ্জ্বল অক্ষরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।